শুধুমাত্র এই তিনটি নিয়ম প্রয়োগ করেই আমরা সহজ থেকে কঠিন বাংলা বাক্যগুলোকে ইংরাজি করব। প্রথম বাক্যটা দেখো, আমার ফুল গাছ লাগানোর খুব শখ। প্রথম নিয়ম কি বলেছি না, একটা প্রপার সাবজেক্ট ভার্ব চাই, না থাকলে আনতে হবে। দেখো এখানে সাবজেক্টের জায়গায় রয়েছে আমার, এটি যদি আমি থাকতো তাহলে সেন্টেন্সটি সহজ হতো। তুমি চেষ্টা করে দেখো, একে ইংরাজি করা বেশ কঠিন। তাহলে আমরা প্রথম নিয়মটা প্রয়োগ করব, করে সেন্টেন্সটাকে একটু বদলে নেব। এর মানেই হলো আমি ফুল গাছ লাগাতে ভালোবাসি। দেখো এইটুকু পরিবর্তন করার জন্য সেন্টেন্সটার মানেটা খুব একটা পাল্টালো না, কিন্তু সেন্টেন্সটা সহজ হলো। তাহলে একে যদি এইরকম ভাবে বলি, আমি ফুল গাছ লাগাতে ভালোবাসি, তাহলে দেখো এখানে একটা প্রপার একটা ভার্ব পেলাম, ক্রিয়াপদ। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে বাংলা বাক্যগুলোতে ক্রিয়াপদ থাকে সবার শেষে। কে ভালোবাসে না, আমি ভালোবাসি, এই হলো সাবজেক্ট। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে। তাহলে এবার সাবজেক্ট ভার্ব বলে বাকি অংশটা ইংরাজি করার জন্য তুমি উল্টো দিকে একটা একটা করে বলে এলে ইংরাজি করাটা সহজ হবে। তাহলে দেখো এটাকে ইংরাজিতে লিখবো। সাবজেক্ট লিখছি আই, ভালোবাসি লাভ, লাগাতে টু প্ল্যান্ট, ফুল গাছ মানে ফ্লাওয়ার প্ল্যান্টস অথবা ফ্লাওয়ার ট্রিজ। এখানে ট্রি বলা হয় না, যেহেতু ছোট গাছ ওই জন্য লিখবো ফ্লাওয়ার প্ল্যান্টস। এই হলো প্রথম সেন্টেন্সটার ইংরাজি। এবার পরের সেন্টেন্সটা দেখো, আমার বাড়ি যেতে ইচ্ছে করছে। আবার দেখো এই বাক্যটিতেও কিন্তু আমার রয়েছে, এটি যদি আমি থাকতো তাহলে ইংরাজি করতে সুবিধা হতো। তাহলে এটাকেও আমরা একটুখানি এমন ভাবে পাল্টে নেব যাতে এখানে সাবজেক্টের জায়গায় আমি আসে, আর ভার্বটা প্রয়োজন মতো সেরকম পাল্টাবো। একে যদি আমরা এমন বলি, আমি বাড়ি যেতে চাই, ইচ্ছে করছে, একে যদি বলি চাই, তাহলেই দেখো বাক্যটার অর্থ খুব একটা পাল্টায় না, কিন্তু বাক্যটা সহজ হয়ে যায়। আমি বলছি না যে একে হুবহু ইংরাজি করা যায় না, কিন্তু তার প্রয়োজন কি যদি তোমার কঠিন লাগে? সহজ করে হোক যেভাবেই হোক ইংরাজি তো বলতে হবে। দেখো এবার ভার্ব পেয়ে গেছি, আমি বাড়ি যেতে চাই। তাহলে এখন সাবজেক্ট হলো আমি, এটা ধরে নিয়েছি। এইবার একে যদি ইংরাজি করি দেখো সহজ হলো, বলবো আই ওয়ান্ট, উইশ কথাটাও বলতে পারো। উল্টো দিকে এবার বলে আসবো টু গো হোম। দেখো কত সহজেই এই দুটো বাক্যকে আমরা ইংরাজি করে ফেললাম, শুধুমাত্র সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশনটা সহজ করে নেওয়ার জন্য। পরের বাক্যটা আবার দেখো, তোমার ঘুম পাচ্ছে। এখানেও দেখো রয়েছে তোমার, আবার পাচ্ছে। দেখো এই কনস্ট্রাকশনটাকে ইংরাজি করা বেশ কঠিন। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার সব ক্ষেত্রেই কি এরকম আমার তোমার এগুলো রাখা যাবে না? না, রাখা যাবে যদি হ্যাভ ভার্ব প্রয়োগ করা যায়। যেমন এখানে দেখো, আমার একটা স্কুটার আছে, এখানে আমার আছে, এর ইংরাজি হলো আই হ্যাভ, পড়ে রইল আ স্কুটার। এই ক্ষেত্রে আমার থাকলেও ইংরাজি করা গেল, কারণ এখানে আমার আছে, এই হ্যাভ ভার্বের প্রয়োগ করা যাচ্ছে। কিন্তু এখানে হ্যাভ ভার্বের প্রয়োগ করা যাচ্ছে না, ওই কারণে তোমাকে বাক্যটা ঘুরিয়ে নিলেই সহজ হবে। তাহলে এটাকে কিভাবে ঘুরিয়ে নেব তুমি বলো? যদি তুমি বুঝতে পেরে থাকো তাহলে এই সেন্টেন্সটা তুমি কমেন্ট করে আমাকে দেখাও, আমি দেখতে চাই তুমি বুঝতে পারলে কিনা। তাহলে দেখো, তোমার ঘুম পাচ্ছে মানে তুমি ঘুমোতে চাও, এটা পাল্টে নিলাম আর এটাকে তুমি করে নিলাম। তাহলে লিখবো ইউ ওয়ান্ট
টু স্লিপ ঘুমোতে, তখন এখানে একটা ঘুমোতে এসে যাচ্ছে, এই তে এসে যাওয়ার জন্য টু স্লিপ, এই রকম করে নিলাম। দেখো এইভাবে এই প্রথম নিয়মটা প্রয়োগ করে আমরা বেশ কিছু জটিল কনস্ট্রাকশনকে ইংরাজি করে নিয়েছি। এইবার এই বাক্যটার দিকে দেখো, তোমাকে কোন মুখে বলি যে আমার কিছু টাকা দরকার, এরকম কথা আমরা প্রায় বলে থাকি। তার মানে তোমাকে কি করে বলি যে আমার কিছু টাকা দরকার। এখানে দেখো বাক্যটার দুটো অংশ, কোন মুখে বলি, আমার কিছু টাকা দরকার, মাঝখানে একটা যে মানে দ্যাট দিয়ে বলতে হবে, তুমি সেটা বুঝতে পারছো। এখানে দেখো প্রথম অংশটাকে আমরা যদি ট্রান্সলেট করি, তোমাকে কোন মুখে বলি, এটাকে কিভাবে তুমি ইংরাজি করবে না, এটা ইংরাজি বলার জন্য আমরা এই দ্বিতীয় নিয়মটা প্রয়োগ করব। সিম্পলিফাই করে নাও, সহজ করে নাও। বাংলায় আমরা এমন অনেক কথা বলি যে কথাগুলো ইংরাজিতে ওইভাবে বলার প্রয়োজন হয় না। এর মানেই হলো তোমাকে কোন মুখে বলি মানে আমি ইতস্তত বোধ করছি, তাহলে ইংরাজি বলবো আই হেজিটেট, হেজিটেট মানে ইতস্তত বোধ করা, টু টেল ইউ দ্যাট, আমি তোমাকে বলতে ইতস্তত বোধ করছি যে, এবার বাকি অংশটা ইংরাজি বলো, যে এর জন্য দ্যাট বলে নিয়েছি, আমার কিছু টাকা দরকার, আবার দেখো আমার দরকার, আই নিড সাম মানি। নিশ্চয়ই বুঝতে পেরেছো, বাংলায় এই রকম যদি কোনো কনস্ট্রাকশন থাকে, অংশ থাকে যাকে ইংরাজি বলা বেশ কঠিন, তখন তাকে সহজ করে নেব। এইভাবে পরের বাক্যটা আবার দেখো, তুমি যতই চেষ্টা করো না কেন তুমি ট্রেনটা মিস করবে। এখানেও দেখো দুটো অংশ আছে, আমি এই যে বলেছি পরেরটাতে স্প্লিট করে নেব, দুটো অংশ থাকলে তাকে ভেঙে নেব, তাহলে এরকম ভেঙে নিয়েছি, তুমি যতই চেষ্টা করো না কেন। আবার দেখো এই অংশটাকে ইংরাজি কি বলা যায় না, নিশ্চয়ই বলা যায়। একে যেমন আছে ইংরাজি বললে বলতে হবে নো ম্যাটার হাউ মাচ ইউ হারি আপ, নো ম্যাটার হাউ মাচ ইউ রাশ। বুঝতে পারছো এটা বলা কতটা কঠিন। তুমি যদি না পারো, তুমি এখন নতুন শিক্ষার্থী, তুমি তাহলে কি করবে না সহজ করে নেব, জটিল কথাগুলো বদলাও, সিম্পলিফাই, সহজ করে নাও। তাহলে তুমি যতই চেষ্টা করো না কেন মানে তুমি চেষ্টা করতে পারো কিন্তু তুমি ট্রেনটা মিস করবে। তুমি চেষ্টা করতে পারো, তাহলে মাঝখানে একটা কিন্তু যোগ করে দেব। তাহলে দেখো ইউ মে ট্রাই, ইউ ক্যান ট্রাইও বলা যেত, তুমি চেষ্টা করতে পারো বাট তুমি ট্রেনটা মিস করবে, এই হলো সাবজেক্ট, এই হলো ভার্ব। ইউ উইল মিস দ্য ট্রেন, ইউ ক্যান নট ক্যাচ দ্য ট্রেন, এমনও বলতে পারতে। এটাকে আবার এমনও বলতে পারতাম, তুমি যদি চেষ্টাও করো তখন বলতাম ইভেন ইফ ইউ ট্রাই হার্ড, তুমি যদি খুব চেষ্টাও করো ইউ উইল মিস দ্য ট্রেন, এই অংশটা এখানে বললে তাও হতো। আসল কথা হলো সহজ করে হোক কঠিন করে হোক যেভাবে হোক তোমাকে কারেক্ট ইংরাজিতে বলতে হবে, তার জন্য তোমার যতটা প্রয়োজন তুমি বদলে নেবে, সহজ করে নেবে। এবার পরের বাক্যটা দেখো, আমি অনেক দিন ধরেই একটা কথা বলবো ভাবছি, কাকে বলবো না তোকে, এটা বলা নেই, বাংলায় এমন হয় কিন্তু ইংরাজিতে বলার সময় ওগুলো লাগে, যে একদিন তোদের বাড়ি গিয়ে তোর কাছ থেকে কোডিং শিখবো। তাহলে কি করব বলেছি দেখো 3 নম্বর নিয়মে, স্প্লিট, ভার্ব ধরে ধরে ভেঙে নাও, মাঝখানে যেখানে ক্রিয়াপদ দেখতে পাচ্ছ সেই অংশগুলো পাট পাট করে নাও। অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি যে, এটা মাঝখানে দ্যাট থাকবে। একদিন তোদের বাড়ি গিয়ে মানে তোদের বাড়ি যাব, এখানে একটা ভার্ব আছে, এই অংশটা সেপারেট করে দেব। তোর কাছ থেকে কোডিং শিখবো মানে কম্পিউটারে ওই যে ল্যাঙ্গুয়েজটা শেখে কোডিং। এবার দেখো তাহলে
বলেছি কি জটিল কথাগুলো সহজ করে নেব। আমি অনেক দিন ধরেই একটা কথা বলবো ভাবছি। এখানে দেখো সাবজেক্ট আমি, এটি হলো সাবজেক্ট, ভাবছি এটি হলো ভার্ব। এবার উল্টো দিক থেকে ইংরাজি বলে বলে আসবো। অনেক দিন ধরেই এইরকম যদি সময় বোঝাচ্ছে কিছু থাকে, তাকে তুমি শুরুতেও বলতে পারো পরেও বলতে পারো। তাহলে আমরা সাবজেক্ট দিয়েই শুরু করি, আই। এবার ভার্ব বলার সময় দেখো ভাবছি, আই অ্যাম থিঙ্কিং। এই থিঙ্ক ভার্বটার সাথে আবার আইএনজি যোগ করা যায় না, আমরা এটাকে পাল্টে নেব। আমি অনেক দিন ধরেই তোকে একটা কথা বলতে চাই। দেখো তাহলে যদি ইংরেজিটা সহজ হয় কেন করবো না সেটা? তাহলে বলবো আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। একটা কথা, সামথিং, অনেক দিন ধরেই, ফর আ লং টাইম। যে, দ্যাট, একদিন তোদের বাড়ি গিয়ে তোর কাছ থেকে কোডিং শিখবো। এখানটা যদি স্প্লিট করে নি 3 নম্বর নিয়ম মতো, তাহলে বলবো আমি তোদের বাড়ি যাব এবং তোর কাছ থেকে কোডিং শিখবো। দেখো বাংলাটা কত সহজ হলো, একে ইংরাজি করা আরো সহজ। একদিন, ওয়ান ডে, আমি তোদের বাড়ি যাব, এখানে আমি সাবজেক্টটা নেই, কিন্তু ইংরাজিতে বলার সময় আমরা বসিয়ে নেব। বাংলাতে এরকম কিছু কিছু মিসিং থাকে। আই যাব, উইল গো টু ইয়োর হাউস এন্ড, তোর কাছ থেকে কোডিং শিখবো। আবার আই বলতেও পারো নাও পারো, আই উইল লার্ন কোডিং ফ্রম ইউ। এইভাবে উল্টো দিকে ইংরাজি বলবো, আইটা না বললেও চলে। অ্যান্ড আই উইল লার্ন কোডিং ফ্রম ইউ। পরপর দুটো এইরকম ক্লজের মধ্যে যদি এইরকম আই উইল থাকলে, দুবার থাকলে প্রথমবার বললেই হতো, সে তখন বলা যেত আই উইল গো টু ইয়োর হাউস অ্যান্ড লার্ন কোডিং ফ্রম ইউ। এভাবেও বলতে পারো, আর পুরো সেন্টেন্স করে বললেও কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এত কঠিন একটা বাংলা বাক্যকে আমরা সহজেই ইংরাজি করে ফেলেছি শুধুমাত্র এই 3টে সহজ নিয়ম মাথায় রেখে। এরপরেরটা দেখো, সে বাক্যটা আরেকটু কঠিন। এসো দেখি। জানিস গত মঙ্গলবার আমি কলেজ থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে দেখি যে অন্তরা রেহানের সাথে গল্প করছে। হয়তো দুজনে কখনো ঝগড়া হয়েছিল। এনিওয়ে, এখানে দেখো এই যে জানিস বললাম, যাকে বলছি তাকে বলছি জানিস, আসলে সে তো জানে না বলেই তো তাকে বলছি। তাহলে এটা অপ্রয়োজনীয় শব্দ, এটাকে বাদ দিয়ে দেব। ইংরাজি বললে বলতে হবে ইউ ডোন্ট নো দ্যাট, তুই জানিস না যে, কোনো প্রয়োজনই নেই এটা বলার। এবার দেখো বলেছি কি না, স্প্লিট করে নেব ভাগ ধরে ধরে, আগে বাংলাটাকে ভেঙে নেব। গত মঙ্গলবার আমি কলেজ থেকে বেরিয়ে, মানে কলেজ থেকে বেরিয়ে পড়েছিলাম, এই ক্রিয়াপদটা দেখে এখানে একটা টুকরো করে নিলাম। বাস স্ট্যান্ডে গিয়ে দেখি, বাস স্ট্যান্ডে গিয়েছিলাম এবং দেখেছিলাম। দেখো ভার্বগুলো এক একটা সেন্টেন্স তৈরি করবে, এক একটা পার্ট ক্লজ তৈরি করবে। যে অন্তরা রেহানের সাথে গল্প করছে, এইবার দেখো এক একটা পার্টকে ইংরাজি করবে। গত মঙ্গলবার, লাস্ট টুইসডে, এই অংশটার মধ্যে আমি সাবজেক্ট, বেরিয়েছিলাম এটি হলো ভার্ব, আই, বেরিয়েছিলামের ইংরাজি বলতে পারি ওয়েন্ট আউট, অথবা আই লেফট দ্য কলেজ, আই লেফট দ্য কলেজ। বাস স্ট্যান্ডে গিয়ে, তার মানে আমি বাস স্ট্যান্ডে গিয়েছিলাম। অ্যান্ড ওয়েন্ট টু দ্য
বাস স্ট্যান্ড। দেখি মানে এবং দেখলাম, অ্যান্ড স যে, দ্যাট। তাহলে দেখো ভার্বগুলোই আসলে এক একটা সেন্টেন্সের পার্ট তৈরি করে। স দ্যাট, অন্তরা রেহানের সাথে গল্প করছে, তাহলে অন্তরা সাবজেক্ট, গল্প করছে ভার্ব। যেহেতু ঘটনাটা পাস্ট টেন্সে বলছি, ভার্বটাও পাস্ট টেন্সে বলবো। অন্তরা ওয়াজ টকিং উইথ, সাথের জন্য উইথ বলেছি, এবার রেহান বলবো, উইথ রেহান। কারো সাথে গল্প করা বোঝালে দুজনেই কথা বলছে তখন টক উইথ, আর একজন বলছে একজন শুনছে তখন টক টু বলতে হয়। এটাকে এই ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য ইংরাজি বলাটা সহজ হয়েছে। আর যদি এত টুকরো না করে যদি ইংরাজি বলতাম, তাহলে বলতে হতো আমি কলেজ থেকে বেরিয়ে দেখি যে অন্তরা রেহানের সাথে গল্প করছে বাস স্ট্যান্ডে, এমনও বলা যেত। তখন বলতাম আই লেফট দ্য কলেজ অ্যান্ড স দ্যাট অন্তরা ওয়াজ টকিং উইথ রেহান অ্যাট দ্য বাস স্ট্যান্ড। আসলে বক্তব্যটা স্পষ্টভাবে বললেই হবে, যার সবচেয়ে সহজ উপায়টা তোমাকে আমি শিখিয়েছি। তাহলে এই তিনটে নিয়ম প্রয়োগ করে তুমি নিজে অভ্যাস করবে, যে কোনো ধরনের সেন্টেন্স তুমি ইংরাজি করতে পারবে। যদি এর পরেও কোনো অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে। যদি অনেকেরই অসুবিধা হয়ে থাকে বা অনেকেই বলো আমাকে এই রকম ক্লাস আরো নিয়ে আসার জন্য, তাহলে এই ধরনের ক্লাস আমি আরো অনেক তোমাদের জন্য নিয়ে আসব। আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভিডিওতে লাইক দেবে, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে, এতে আমি আরো উৎসাহ পাবো এই ধরনের ভিডিও বানানোর জন্য। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। See you in the next class. Thank you for watching.